Hello viewers, welcome to Improve Your English with IM. Today I am going to discuss about parts of speech. আপনারা সবাই জানেন যে পার্ট অফ স্পিচ ইংরেজি শেখার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ। যদি কেউ পার্ট অফ স্পিচ না জানে তাহলে সে কিন্তু কখনোই আর কি ইংরেজি শিখতে পারবে না। এটা হলো ইংরেজির একদম বেসিক। এখান থেকে ইংরেজিটা শিখতে আপনাদেরকে শুরু করতে হবে। তো অনেকের রিকোয়েস্ট ছিল যে ইংরেজি যেন আমি প্রথম থেকে শেখাই, যার জন্য আমি পার্ট অফ স্পিচ থেকে আপনাদেরকে করাচ্ছি এবং স্টেপ বাই স্টেপ যারা আর কি একদম ইংরেজি জানে না তারা আমার এই চ্যানেলটা ফলো করতে থাকেন, অবশ্যই আপনারা ইংরেজি শিখতে পারবেন। এখানে আমি পার্ট অফ স্পিচের যে ভাগগুলো সেগুলো ডিটেলসে আলোচনা করব, তার সঙ্গে সঙ্গে শেষে ভিডিওর শেষে আমি একটা ফ্যামিলি ডায়াগ্রামের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেবো যে কোন পার্ট অফ স্পিচের মানে কি কাজ। সেটা যদি আপনারা না জানেন তাহলে কখনোই আপনারা ইংরেজি বুঝতে পারবেন না। মানে পার্ট অফ স্পিচের যে ক্লিয়ার আইডিয়া সেটা কিন্তু সেই ফ্যামিলির ডায়াগ্রামের মাধ্যমেই আপনারা আজকে শিখতে চলেছেন। তাই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। কি আছে পার্ট অফ স্পিচ? আগে প্রথমেই আমরা দেখব পার্ট অফ স্পিচ কাকে বলে। পার্ট অফ স্পিচ কাকে বলে সেই জিনিসটা আমাদের প্রথমেই জানা উচিত। তাহলে কি ডেফিনেশন, ডেফিনেশন বা সংজ্ঞা। পার্ট অফ স্পিচ কাকে বলে? এভরি সিঙ্গল ওয়ার্ড ইউজড in a sentence is called every single word used in a sentence is called part of speech. যে একটা বাক্য, সে বাক্যের মধ্যে যে শব্দগুলো ব্যবহার করি আমরা প্রত্যেকটা শব্দ একটা আলাদা আলাদা পার্ট অফ স্পিচ। যদি আমরা কোনো বাক্যকে একটা মানে কোনো শব্দকে যদি আমরা বাক্যে ব্যবহার না করি তাহলে আমরা সেটা কখনোই বলতে পারি না যে এটা কোন পার্ট অফ স্পিচ। তার কারণটা কি আমি একটু বলি, তাহলে দেখান বা তাহলে বুঝতে পারবেন। উই লাভ ইন্ডিয়া, আর লিখলাম লাভ ইজ এ good quality of a human being. দুটো বাক্যে লাভ আছে, এখানেও আছে এখানেও আছে, কিন্তু এই দুটো বাক্যের লাভটা তার অর্থটা কিন্তু এখানে আলাদা। এখানে ভার্ব হিসাবে ব্যবহার হচ্ছে আর এখানে নাউন হিসাবে ব্যবহার হচ্ছে। তাহলে কোনো পার্ট অফ স্পিচ যখন আমরা বাক্যে ব্যবহার করব যখন তখনই আমরা বলতে পারবো যে এটা কোন পার্ট অফ স্পিচের মধ্যে আছে। তাহলে এখানে উই লাভ ইন্ডিয়া, আমরা ইন্ডিয়াকে ভালোবাসি, আর লাভ ইজ এ গুড কোয়ালিটি অফ হিউম্যান বিং, যে ভালোবাসা হলো মানুষের মানব সমাজের বা মানব জাতির একটা মহৎ গুণ, একটা ভালো গুণ। তাহলে এখানে লাভের মিনিংটা আলাদা আর এখানে লাভের মিনিংটা আলাদা। এখানে নাউন হিসাবে ব্যবহার হচ্ছে আর এখানে ভার্ব হিসাবে ব্যবহার হচ্ছে, যার জন্য আমাদেরকে কিন্তু সবসময় লক্ষ্য রাখতে হবে যে একটা ওয়ার্ডকে আমরা কখনোই বলতে পারি না এটা কোন পার্ট অফ স্পিচের মধ্যে আছে। আমাদের কি করতে হবে, একটা বাক্যে ব্যবহার করতে হবে, ব্যবহার করার পরে দেখতে হবে যে সেটা কোন পার্ট অফ স্পিচের মধ্যে পড়ছে। এটা পার্ট অফ স্পিচকে আমরা 8টা ভাগে ভাগ করব। অনেক ইংলিশ গ্রামারিয়ান আছে যারা বলে যে না, পার্ট অফ স্পিচকে 9 ভাগে ভাগ করা হয়। তারা যে ডিটারমিনার আছে সেটাকেও একটা পার্ট অফ স্পিচ, আলাদা পার্ট অফ স্পিচ হিসাবে তারা বিবেচনা করে, কিন্তু না, আমরা ডিটারমিনার আর অ্যাডজেক্টিভ দুটোকে একটা পার্ট অফ স্পিচ হিসাবে আমরা কিন্তু এখানে আলোচনা করব। যেহেতু এটা আমাদের অনেকটা সুবিধা হবে যে ডিটারমিনার আর অ্যাডজেক্টিভের খুব একটা বেশি পার্থক্য নেই, যার জন্য আমরা 8টা ভাগে ভাগ করে আজকে আমরা পার্ট অফ স্পিচ পড়তে চলেছি। এবং আমরা প্রথমে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো নাউন। নাউন এর বাংলা শব্দ হলো বিশেষ্য। বিশেষ্য, নাউনকে বাংলায় বিশেষ্য বা নামপদ বলে। নাউন কাকে বলে প্রথমে আগে আমরা ডেফিনেশনে যাব। নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। কোনো কিছুর নাম খেয়েই নাউন বলে, কোনো কিছুর নাম খেয়েই নাউন বলে। এবার নাউনটা বুঝতে গেলে আমাদেরকে একটু দর্শনের ভাষাতে যেতে হবে। আমরা জানি যে আমাদের 5টা ইন্দ্রিয় আছে, সেই 5টা ইন্দ্রিয়র দ্বারা
আমরা যখন কোনো জিনিস উপলব্ধি করতে পারবো তখন সেটাকে আমরা বলবো একটা নাউন। কিন্তু দর্শন বলছে যে না, আমাদের ইন্দ্রিয় 6টা। দর্শনের ভাষাতে ওই মনটাকেও একটা ইন্দ্রিয় হিসাবে আর কি ওরা বিবেচনা করে। ইন্দ্রিয়টাকে আমাদেরকে 6 ভাগে ভাগ করে দেখতে হবে, যে আমাদের মনটাও একটা ইন্দ্রিয়। মানে অ্যাবস্ট্রাক্ট নাউন হলো এমন একটা নাউন যে নাউনটাকে আমরা আমাদের 5টা ইন্দ্রিয় দ্বারা কখনো উপলব্ধি করতে পারি না। সেক্ষেত্রে কী করতে হয়, অ্যাবস্ট্রাক্ট নাউনকে বুঝতে গেলে আমাদের মন দ্বারা সেই জিনিসটা বুঝতে হয়। যেমন যদি বলি লাভ, লাভ হলো এমন একটা জিনিস, বা ফ্রেন্ডশিপ বা এনিমিটি, এই সমস্ত জিনিসগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এগুলো এমন একটা জিনিস যেগুলো আমরা আমাদের 5টা ইন্দ্রিয় দ্বারা আমি কখনো বুঝতে পারবো না। এটা একমাত্র আমার মন, যে জিনিসটাকে আমি যদি কাজে লাগাই তাহলে আমরা একটা উপলব্ধি করতে পারি, না হলে সম্ভব নয়। তো এখানে যেটা আছে, নাউন ইজ আ নেমিং ওয়ার্ড। এই জিনিসটা দেখি কীরকম, যে কলকাতা ইজ এ বিগ সিটি। কলকাতা একটা বড় শহর, তাহলে কলকাতা ইজ নেম অফ এ সিটি। আর এখানে সিটিটাও একটা নাউন। কেন? কারণ সিটি যে শহর বোঝাচ্ছে, এটাকে মানে শহর বলতে আমরা যে কি বুঝি, ঠিক আছে, সেটা কিন্তু আমরা দেখতে পাই, তো সেটা একটা নাউন। তারপরে যদি বলি দ্য ম্যান ইজ ওয়ানেস্ট, লোকটি সৎ, লোকটি সৎ। তাহলে এই যে ম্যান মানে একটা মানব জাতি, তাহলে এই ম্যানটাও কিন্তু এখানে এখানে নাউন, একটা নাউন। এটা একটা কমন নাউন পড়ছে। যদি আমরা নাউনের ভাগ আজকে পড়ছি না, নাউনের ভাগটা আমি পরে নাউনের ক্লাসে গিয়ে আমি করব। আজকে আমি পার্ট অফ স্পিচ পড়াচ্ছি। তো তারপরে আর একটা জিনিস দেখব, যে উই হেট এনিমিটি, আমরা শত্রুতাকে ঘৃণা করি, তাহলে এই যে শত্রুতা বা ভালোবাসা, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা কখনোই চোখে দেখতে পাই না, বা আমাদের যে 5টা ইন্দ্রিয় আছে সে 5টা ইন্দ্রিয় দ্বারা আমরা কিন্তু এটা উপলব্ধি করতে পারি না। তাহলে এটাও কিন্তু একটা নাউন। তো এই নাউনটাকে বুঝতে গেলে আমাদের যে মন, যে একটা ইন্দ্রিয়, সেই ইন্দ্রিয়টাকে আমাদেরকে কাজে লাগাতে হবে, এবং সেই ইন্দ্রিয় দ্বারা, মনের সাহায্যেই আমরা কিন্তু এই এনিমিটিটা বুঝতে পারি। তো নাউন আমরা এখানে ডেফিনেশন পড়লাম, কাকে বলে সেই জিনিসটাও আমরা মোটামুটি নাউন জানলাম। এবার আমরা যে জিনিসটা 2 নম্বরে যে জিনিসটা আলোচনা করতে চলেছি সেটা হলো নাম্বার 2, প্রোনাউন, সর্বনাম পদ। প্রোনাউন বা সর্বনাম পদ কাকে বলে? এ প্রোনাউন ইজ এ পার্ট অফ স্পিচ that is used instead of a noun। যে নাউনের পরিবর্তে যে জিনিসটা ব্যবহার হয় সেটাকে আমরা কি বলি? প্রোনাউন বলি। নাউনের পরিবর্তে যে শব্দটাকে আমরা ব্যবহার করব সেটাকে আমরা প্রোনাউন বলবো। যদি প্রোনাউন শব্দটাকে আমরা ভাঙি তাহলে কি পাবো একবার দেখি। প্রো প্লাস নাউন। প্রো শব্দের অর্থ হলো ইনস্টিড অফ, মানে হলো পরিবর্তে। পরিবর্তে প্রো শব্দের অর্থ হলো পরিবর্তে, আর নাউন মানে নাউন। তাহলে নাউনের পরিবর্তে যে শব্দটা ব্যবহার হয় সেটাকেই আমরা বলবো প্রোনাউন। এবার আমরা উদাহরণের সাহায্যে একটু দেখব। রাতুল stood fast in the exams। রাতুল পরীক্ষাতে প্রথম স্থান অধিকার করেছিল। হি ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। সে একজন বুদ্ধিমান ছাত্র। এভরি টিচার
লাভস হিম, সমস্ত শিক্ষক মহাশয়া তাকে ভালোবাসে। তাহলে যদি আমি দেখি এখানে রাতুল, এই রাতুলটা একটা নাউন। রাতুল স্টুড ফার্স্ট ইন দ্য এক্সামস, যে রাতুল পরীক্ষাতে প্রথম হয়েছিল, প্রথম স্থান অধিকার করেছিল। তারপরে আর দ্বিতীয় বাক্যে কিন্তু আমরা আর রাতুল না বলে আমরা হি বলছি। রাতুল একটা ছেলের নাম, যার জন্য আমরা এখানে হি বললাম। হি ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সে একজন বুদ্ধিমান ছাত্র। তাহলে এখানে হি কিন্তু এই রাতুলের পরিবর্তে বসলো। আর আরেকটা মানে এভরি টিচার লাভস হিম, এখানে হিমটাও রাতুল, এখানে হিমটাও রাতুল। তো এখানে এটা অবজেক্টিভ ফর্মে বসলো, এটা সাবজেক্টিভ ফর্মে বসলো। তো প্রোনাউনের অবজেক্টিভ, সাবজেক্টিভ, পজেসিভ এগুলো আর কি আছে, সেগুলো আমি পরে বলবো। তো এখানে আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হলো যে নাউনের পরিবর্তে যেটা বসলো এখানে হি, এই হিটা হলো প্রোনাউন, এবং এখানে কিন্তু এই হিমটাও কিন্তু এখানে প্রোনাউন। তাহলে নাউনের পরিবর্তে যে জিনিসটা ব্যবহার করি আমরা সেটাকে আমরা বলি প্রোনাউন। নেক্সট আমরা যে জিনিসটা 3 নম্বরে যেটা আলোচনা করব সেটা হলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ যার বাংলা মানে হলো বিশেষণ। অ্যাডজেক্টিভ কাকে বলে আগে সেই জিনিসটা আগে দেখি। অ্যান অ্যাডজেক্টিভ is a part of speech that adds something to the meaning of a noun or pronoun। কি লিখলাম যে অ্যাডজেক্টিভ হলো একটা পার্ট অফ স্পিচ, যেটা আর কি কোনো নাউন বা প্রোনাউনের সঙ্গে অতিরিক্ত একটা তথ্য দেবে। মানে হলো নাউন বা প্রোনাউনকে বিশেষিত করবে, মডিফাই করবে। এটার যদি আরও ভেঙে বলি তাহলে নাউন বা প্রোনাউন ঠিক কীরকম বা আরও স্পেসিফিক করবে, আরও নির্দিষ্ট করে দেবে। এবার যদি আমরা অ্যাডজেক্টিভের মানেটা দেখি, অ্যাডজেক্টিভের মানে হলো অ্যাডিং বা টু অ্যাড সামথিং। অ্যাডজেক্টিভের মানে হলো এটা। তাহলে এটা কি করে? অ্যাডজেক্টিভ ইট কোয়ালিফাইজ, it qualifies quality বা quantity বা নাম্বার। কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝানো হয় অ্যাডজেক্টিভের সাহায্যে। আমরা একটু উদাহরণ দিয়ে দেখার চেষ্টা করব। যদি লিখি the man is honest, the man is honest, লোকটি সৎ। তাহলে এখানে এই যে honest আছে, এই honest শব্দটি কার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে? এই ম্যান সম্পর্কে, যে লোকটি কীরকম সেটা কিন্তু বলে দিচ্ছে এই honest শব্দটি। এটা সৎ, লোকটি যে সৎ, তাহলে এ যে একটা এক্সট্রা, একটা অতিরিক্ত একটা তথ্য দিচ্ছে, তাহলে সেটাকে আমরা বলছি কি? অ্যাডজেক্টিভ। এটা কিন্তু নাউন, এই নাউন সম্পর্কে যে অতিরিক্ত তথ্য দেয় তাকেই আমরা বলবো যে অ্যাডজেক্টিভ। আর একটা উদাহরণ দেখি, হি ইজ এ গুড বয়। এই হি এখানে এটা প্রোনাউন, আর এটা এখানে বয়টা হলো নাউন, আর এটা হলো একটা অ্যাডজেক্টিভ। এটা একটা অ্যাডজেক্টিভ, যে এটা নাউন। তাহলে নাউনটাকে মডিফাই করছে কে? না তো এই গুডটা, মানে ছেলেটি যে কী রকম সেটা বলে দিচ্ছে এই গুড শব্দটা, যার জন্য এটা একটা অ্যাডজেক্টিভ। যে ছেলেটি ভালো, ছেলেটি ভালো, এই যে ভালো, এই ভালো শব্দটা এখানে অ্যাডজেক্টিভ। তাহলে আমি দেখলাম অ্যাডজেক্টিভকে আমরা প্রেডিকেটের জায়গাতে ব্যবহার করছি, যেটাকে বলা হয় প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ।
আর কোনো নাউনের আগে আমরা অ্যাডজেক্টিভে ব্যবহার করছি, এটাকে আমরা বলবো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। যখন আমি অ্যাডজেক্টিভ পড়াবো তখন কিন্তু এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবার আমরা 4 নম্বর যে জিনিসটা আলোচনা করতে চলেছি সেটা হলো ভার্ব। 4 নম্বর হলো ভার্ব, যার বাংলা হলো ক্রিয়া, ক্রিয়াপদ বা ক্রিয়াবলী। এ ভার্ব ইজ এ পার্ট অফ স্পিচ দ্যাট denotes an action or the state of being, the state of being or having। ভার্ব কাকে বলে? ভার্ব হলো এমন একটা শব্দ বা এমন একটা পার্ট অফ স্পিচ যে কোনো কিছু কাজ করা বোঝায়, বা কোনো কিছু হওয়া বোঝায়, বা কোনো কিছু থাকা বোঝায়। করা বোঝাবে, হওয়া বোঝাবে, বা থাকা বোঝাবে। যখন কর্তা যখন নিজে কোনো কিছু হবে সেটাও ভার্ব, কর্তার দখলে যখন কোনো কিছু থাকবে সেটাও ভার্ব, আর কর্তা যখন কোনো কিছু করবে সেটাও ভার্ব। অনেকে আর কি বলে যে ভার্ব মানে যার মানে যে জিনিসটা করা হয় সেটাকে ভার্ব বলে, অনেকে এরকম বলে, কিন্তু না, এই সমস্ত ডেফিনেশনে অনেক ঘাটতি আছে। যে এখানে হওয়াটাও একটা ভার্ব, থাকাটাও একটা ভার্ব, আবার করাটাও একটা ভার্ব। এবার আমরা একটু উদাহরণ সাহায্যে দেখে নেওয়ার চেষ্টা করি। দ্য বয়েজ প্লে ক্রিকেট in the field. The boys play cricket in the field. একটা লিখলাম, the man is a teacher. We have a garden. এখানে আমি 3টে বাক্য লিখেছি। প্রথম বাক্যে লিখেছি the boys play cricket in the field, ছেলেরা মাঠে ক্রিকেট খেলে। তাহলে এখানে খেলা আছে, প্লেটা কিন্তু একটা ভার্ব, কারণ একটা অ্যাকশন বোঝাচ্ছে, কোনো কাজ করা বোঝাচ্ছে। ভাত খাওয়া, পড়া, এই সমস্ত জিনিসই কিন্তু কাজ করা। তাহলে এখানে প্লেটা একটা ভার্ব। নেক্সট, দ্য ম্যান ইজ এ টিচার, লোকটি একজন শিক্ষক। তাহলে এখানে ইজ যে শব্দটা আছে এই শব্দটা হওয়া বোঝাচ্ছে, লোকটি হয় একজন শিক্ষক বা ওই ব্যক্তিটি হয় একজন শিক্ষক। তাহলে এখানে হওয়া, তার নিজের হওয়া, সে নিজে একজন শিক্ষক, তার নিজে হওয়াটাকে এখানে বোঝাচ্ছে। আর উই হ্যাভ এ গার্ডেন, এখানে আমাদের একটা বাগান আছে, তার মানে আমাদের দখলে একটা বাগান আছে। তাহলে এখানে কিন্তু থাকা বোঝাচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা এটাকে কি বলে থাকি? সচরাচর আমরা বলি ডু ভার্ব, আর এটাকে আমরা বলি বি ভার্ব, আর এটাকে আমরা বলি হ্যাভ ভার্ব। তাহলে আমরা যে জিনিসটা এখান থেকে শিখলাম যে ভার্ব কাকে বলে, এবং ভার্বের মানে উদাহরণের সাহায্যে ভার্বগুলো আমরা দেখে নিলাম, যে ভার্বের মোটামুটি একটা আইডিয়া আমরা কিন্তু ভার্ব সম্পর্কে পেয়ে গেছি। নেক্সট আমরা দেখছি অ্যাডভার্ব, যার বাংলা মানে হলো ক্রিয়া বিশেষণ। অ্যাডভার্ব কি দেখি? অ্যান অ্যাডভার্ব is a part of speech that adds something to the meaning of a verb or an adjective or an adverb। তাহলে কি হলো যে অ্যাডভার্ব হলো একটা পার্ট অফ স্পিচ যেটা কি করে, কোনো ভার্বের বা অ্যাডজেক্টিভের বা কোনো অ্যাডভার্ব নিজের সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। আমি অ্যাডজেক্টিভ কি করে বলেছিলাম যে নাউন আর প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, কিন্তু এখানে অ্যাডভার্ব কিন্তু ভার্ব আর
অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব নিজের সম্পর্কেও অতিরিক্ত তথ্য দিয়ে থাকে। এই জিনিসটা আমরা একটু উদাহরণ সাহায্যে দেখে নেব। দ্য গার্লস go to school slowly. The girls go to school very slowly. She is a very good girl. এখানে আমি তিনটে বাক্য লিখেছি এবং এই তিনটে বাক্যের সাহায্যে আমি বোঝানোর চেষ্টা করছি যে অ্যাডভার্ব আমি যেটা সংজ্ঞা লিখেছি এবং সেখানে মানে যে সংজ্ঞাটা লিখেছি সেই সংজ্ঞাগুলো এই উদাহরণের মধ্যে ফুটে উঠছে কিনা। আমি বলেছি যে অ্যাডভার্ব হলো এমন একটা পার্ট অফ স্পিচ যে কোনো ভার্বের বা কোনো অ্যাডজেক্টিভের বা কোনো অ্যাডভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় বা সে কীরকম সেটা স্পেসিফিক করে, নির্দিষ্ট করে বলে। দ্য গার্লস গো টু স্কুল স্লোলি। মেয়েগুলো স্কুলে যায় আস্তে আস্তে। তাহলে এখানে যদি আমি ভার্বকে প্রশ্ন করি কিভাবে যায়, উত্তর কি আসবে? আস্তে আস্তে। তাহলে এই যে স্লোলি ওয়ার্ডটা ভার্বকে মডিফাই করছে। যদি বলতাম সে খুব দ্রুত যায়, সেটাও ভার্বকে মডিফাই করবে। তাহলে এখানে কি? আস্তে আস্তে যায়। তাহলে এই যে অ্যাডভার্ব স্লোলি, এই স্লোলি ওয়ার্ডটা মডিফাই করছে কিন্তু এই গোস ভার্বটাকে। মডিফাই করা মানে এ কিন্তু অতিরিক্ত তথ্য দিচ্ছে ভার্ব সম্পর্কে। সে স্কুলে যাচ্ছে কিন্তু আরও স্পেসিফিক করে বলছি আস্তে আস্তে যাচ্ছে। দ্য গার্লস গো টু স্কুল ভেরি স্লোলি। তাহলে এটা একটা স্লোলি, আমরা আগের উদাহরণ দেখলাম, এটা কিন্তু মডিফাই করছে কাকে? এই ভার্বকে। এবার আস্তে আস্তে, তখন আবার প্রশ্ন করছি কতটা আস্তে আস্তে? উত্তরটা কি? উত্তরটা হলো খুব আস্তে আস্তে। তাহলে এই যে ভেরি শব্দটা, এই ভেরি শব্দটাও কিন্তু এখানে একটা অ্যাডভার্ব এবং সেই অ্যাডভার্বটা এ কিন্তু একে মডিফাই করছে। এই অ্যাডভার্ব এই অ্যাডভার্বকে এ ভেরি অ্যাডভার্ব এই অ্যাডভার্বকে এ মডিফাই করছে একে স্লোলিকে, আর এই স্লোলি অ্যাডভার্বটা গোকে মডিফাই করছে। আর একবার বলছি যে এই যে ভেরি, এটাও একটা অ্যাডভার্ব, এটা একটা অ্যাডভার্ব। এই ভেরি এই অ্যাডভার্বটা মডিফাই করছে বা এক্সট্রা তথ্য দিচ্ছে বা কিছু বলছে কার সম্পর্কে? এই অ্যাডভার্ব সম্পর্কে, এই স্লোলি সম্পর্কে। এবং এই স্লোলি শব্দটা এ কিন্তু মডিফাই করছে এর গোকে, এই গো শব্দটাকে। তাহলে এখানে আমরা দেখলাম যে একটা অ্যাডভার্ব আর একটা অ্যাডভার্বকে মডিফাই করে। আর কি বলেছি? সি ইজ এ ভেরি গুড গার্ল। তাহলে গার্লটা একটা নাউন, আমরা আগেই দেখেছি নাউন কাকে বলে। এবং এই যে গুড, এই গুড এই শব্দটা কি করছে? মডিফাই করছে কাকে? মেয়েটাকে। তাহলে যেহেতু নাউনকে মডিফাই করছে তাই এটা হলো একটা অ্যাডজেক্টিভ। নাউনের দোষ, গুণাবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝাচ্ছে, যার জন্য এই গুডটা হলো একটা অ্যাডজেক্টিভ। আর এখানে গুডটাকে মডিফাই করছে, অ্যাডজেক্টিভকে মডিফাই করছে কে? এই ভেরি শব্দটা। তাহলে এখানে ভেরিটা হলো এখানে একটা অ্যাডভার্ব। কি বলেছি? যে যে নাউনকে যে মডিফাই করবে, নাউন সম্পর্কে যে অতিরিক্ত তথ্য দিবে তাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ, এবং যে অ্যাডজেক্টিভ সম্পর্কে যে অতিরিক্ত তথ্য দিবে তাকে আমরা বলবো অ্যাডভার্ব, এডিভি, অ্যাডভার্ব। তাহলে এটা হলো একটা অ্যাডভার্ব, এটা হলো একটা অ্যাডজেক্টিভ, এটা হলো একটা নাউন। আর আমি দেখলাম এখানে এটা হলো একটা অ্যাডভার্ব আর এটাও একটা অ্যাডভার্ব, এটাও একটা অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, অ্যাডভার্ব নিজে অ্যাডভার্বকে মডিফাই করে, আবার অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকেও মডিফাই করে। তাহলে এখানে আশা করি আপনারা এই উদাহরণটার সাহায্যে পরিষ্কার বুঝতে পেরেছেন যে অ্যাডভার্বের কাজ কি, অ্যাডভার্ব কাকে বলে। 6 নম্বরে আমরা যেটা দেখবো সেটা হলো প্রেপোজিশন। যার বাংলা মানে হলো সম্বন্ধসূচক অব্যয়। সম্বন্ধসূচক অব্যয় মানে কি? সম্পর্ক নির্ণয় করবে এরকম। এ প্রেপোজিশন is a part of speech that is generally used before a noun or
noun equivalent to show its relationship with other words, এখানে other word বলতে গেলে noun, pronoun, verb আর adjective in a sentence। তাহলে আমি কি বললাম যে preposition is a part of speech, এটা একটা part of speech that is generally used before a noun or noun equivalent। এখানে নাউন ইকুইভ্যালেন্ট শব্দটা নিয়ে হয়তো আপনাদের একটু কনফিউশন থাকতে পারে। নাউন ইকুইভ্যালেন্ট কি? নাউন ইকুইভ্যালেন্ট আমি বলছি যে নাউন ইকুইভ্যালেন্ট বলতে যে সমস্ত জিনিসগুলো বোঝায় সেটা হলো নাম্বার 1 প্রোনাউন, নাম্বার 2 নাউন ফ্রেজ, নাম্বার 3 নাউন ক্লজ, নাম্বার 4 জিরান্ড, নাম্বার 5 ইনফিনিটিভ। এগুলো সচরাচর নাউন ইকুইভ্যালেন্টের মধ্যে পড়ে। তো আমি এই সংজ্ঞাটাকে আর আলাদাভাবে বললাম না যে প্রোনাউনের আগে বসে বা নাউন ফ্রেজের আগে বসে বা নাউন ক্লজের আগে বসে বা জিরান্ডের আগে বসে, যার জন্য আমি নাউন ইকুইভ্যালেন্ট কথাটা সংজ্ঞাটাকে ছোট করার জন্য আমি ব্যবহার করেছি। তো নাউন ইকুইভ্যালেন্ট বলতে গেলে এই 5টা জিনিসকে আমরা নাউন ইকুইভ্যালেন্ট বলতে পারি। এই নিয়ে আমরা পরে আরও আলোচনা করব। তো মেন যে বক্তব্য, প্রেপোজিশন হলো এমন একটা পার্ট অফ স্পিচ যেটা সম্পর্ক নির্ণয় করে কার সঙ্গে কার, যে নাউনের সঙ্গে, প্রোনাউনের সঙ্গে, ভার্বের সঙ্গে, অ্যাডজেক্টিভের সঙ্গে। এবার আমরা একটু উদাহরণের সাহায্যে দেখার চেষ্টা করব যে কীভাবে কার সঙ্গে কার সম্পর্ক স্থাপন করছে। যে প্রেপোজিশন নাউনের সঙ্গে নাউনের সম্পর্ক নির্ণয় করে, নাউনের সঙ্গে প্রোনাউনের সম্পর্ক নির্ণয় করে, নাউনের সঙ্গে অ্যাডজেক্টিভের সম্পর্ক নির্ণয় করে, নাউনের সঙ্গে ভার্বের সম্পর্ক নির্ণয় করে। এই হচ্ছে কাজ। যেহেতু একটা সম্বন্ধ সূচক অব্যয়, একটা সম্বন্ধ আর কি স্থাপন করবে, এটাই হলো প্রেপোজিশনের কাজ। তাহলে প্রথমে দেখব যে নাউনের সঙ্গে নাউনের সম্পর্ক নির্ণয় করাটা। দেখি, দ্য বুক ইজ অন দ্য টেবল, বইটি টেবিলের ওপরে। হি ইজ ইন দ্য মার্কেট, সে বাজারে। আই অ্যাম ফন্ড অফ মিউজিক, হি ইজ suffering from COVID-19। আমি এখানে 4টা উদাহরণ লিখেছি। এবার আমি একটু আলোচনা করব বিস্তারিত। যে এখানে বলছে নাউনের সঙ্গে নাউনের সম্পর্ক স্থাপন করে কে? প্রেপোজিশন। তাহলে এখানে এই টেবলটা একটা নাউন আর এই বুকটা একটা নাউন। এই দুটো নাউনের সঙ্গে সম্পর্ক নির্ণয় করছে কে? এই অন প্রেপোজিশনটা। বইটা কোথায় আছে সেটা কিন্তু বলে দিচ্ছে এই অন প্রেপোজিশন এটা। তারপরে নেক্সট যদি দেখি যে নাউনের সঙ্গে প্রোনাউনের সম্পর্ক নির্ণয় করছে, তাহলে এটা একটা প্রোনাউন আর এটা একটা নাউন। তাহলে এই যে নাউনের সঙ্গে প্রোনাউনের যে সম্পর্ক নির্ণয় করছে সেটা হলো এখানে ইন প্রিপোজিশন। এই ইন যেটা আছে, যে লোকটি কোথায় আছে, বাজারের মধ্যে আছে, সেটা বলে দিচ্ছে, যার জন্য এটা কিন্তু একটা সম্পর্ক স্থাপন করছে প্রোনাউনের সঙ্গে নাউনের। নেক্সট যদি আমরা দেখি তাহলে নাউনের সঙ্গে অ্যাডজেক্টিভের সম্পর্ক স্থাপন করছে প্রেপোজিশন করে। সেটা কি? তাহলে এই যে মিউজিক, এটা একটা নাউন আর এই ফন্ট এটা একটা অ্যাডজেক্টিভ, এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে এই অ্যাডজেক্টিভের সঙ্গে নাউনের যে সম্পর্ক স্থাপন করছে সেটা হলো এই অফ প্রেপোজিশনটা। আর একটা যদি দেখি
নাউনের সঙ্গে ভার্বের সম্পর্ক স্থাপন করে। তাহলে এখানে কোভিড-19 এটা কিন্তু একটা নাউন, আর সাফারিং এটা হলো একটা ভার্ব। তাহলে এর দুটোর সঙ্গে যে সম্পর্ক নির্ণয় করছে সেটা হলো এই ফ্রম এই শব্দটা। তাহলে আমরা এখানে দেখলাম যে প্রেপোজিশন কাকে বলে এবং প্রেপোজিশনের কাজ কি, একটা বাক্যে প্রেপোজিশন কি কি কাজ করে এবং কার সঙ্গেই বা কাজ করে। তাহলে আমরা যে জিনিসটা আমরা এখানে বুঝতে পারলাম যে প্রেপোজিশনের কাজ হলো সম্পর্ক নির্ণয় করা, এবং সেই সম্পর্কটা কার সঙ্গে নির্ণয় করছে সেটা হলো নাউনের সঙ্গে নাউনে, নাউনের সঙ্গে প্রোনাউনে, নাউনের সঙ্গে অ্যাডজেক্টিভে, নাউনের সঙ্গে ভার্বের। নেক্সট আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো কনজাংশন। 7 নম্বরে কনজাংশন, যার বাংলা হলো সংযোজক অব্যয়। সংযোজক অব্যয় সংযোগ করবে, এর কাজ হলো সংযোগ করা। তাহলে এ কনজাংশন ইজ এ part of speech that join words, phrases and clauses। কনজাংশন কি করে? জয়েন করে একটা শব্দকে আর একটা শব্দের সঙ্গে, বা একটা ফ্রেজকে আর একটা ফ্রেজের সঙ্গে, বা একটা ক্লজকে আর একটা ক্লজের সঙ্গে। আমি ফ্রেজ আর ক্লজ এগুলো নিয়ে আমি পরে বিস্তারিত আলোচনা করব। তাহলে আমি একটু উদাহরণ দিয়ে একটু বোঝার চেষ্টা করব। রাম অ্যান্ড স্যাম আর ট্রু ব্রাদার্স। রাম অ্যান্ড স্যাম আর ট্রু ব্রাদার্স। তাহলে এখানে রাম আর স্যাম এই দুটোকে যুক্ত করছে এই অ্যান্ড। নেক্সট দেখি, হি ইজ গুড অ্যাট হার্ট বাট পোরলি ড্রেসড। আর একটা দেখি, he is a doctor or he is a master। তাহলে এখানে আমি 3টে বাক্য লিখেছি যে রাম একটা নাউন আর স্যাম একটা নাউন। তাহলে এই যে দুটো নাউন, এই নাউনটাকে যে জয়েন করছে সেটা হলো এই অ্যান্ড শব্দটা। তারপরে কি, হি ইজ গুড অ্যাট হার্ট বাট পোরলি ড্রেসড। তার হৃদয়টা ভালো কিন্তু তার পোশাক আশাক আর কি ভালো নয়। তাহলে এখানে গুড অ্যাট হার্ট এটা একটা ফ্রেজ, আর পোরলি ড্রেসড এটা একটা ফ্রেজ। এই দুটো ফ্রেজকে যে যুক্ত করছে সে হলো বাট, এই কনজাংশনটা। তাহলে এটা একটা কনজাংশন। হি ইজ এ ডক্টর অর হি ইজ এ মাস্টার। তাহলে এটা একটা ক্লজ, এটাও একটা ক্লজ। এই দুটো ক্লজকে যে যুক্ত করছে সে হলো এই অর শব্দটা। তাহলে আমরা কনজাংশন কি সেই জিনিসটা আমরা শিখলাম এবং বুঝলাম। এবার আমরা নেক্সটে যাব, ইন্টারজেকশন। নেক্সট অ্যান্ড দ্য লাস্ট, ইন্টারজেকশন। ইন্টারজেকশন এর বাংলা মানে হলো আবেগ সূচক অব্যয়। আবেগ সূচক অব্যয়। অ্যান ইন্টারজেকশন, ইন্টারজেকশন বানানটা কনজাংশন থেকে একটু আলাদা। ওখানে JUNC, এখানে JEC আছে। ইজ এ পার্ট অফ স্পিচ দ্যাট expresses our sudden feeling or emotion or চেঞ্জেস অফ মাইন্ড, মনের পরিবর্তন। তাহলে ইন্টারজেকশন হলো এমন একটা শব্দ যে শব্দটা কি করে, আমাদের মনের মধ্যে আবির্ভূত হওয়া কোনো ফিলিংকে, হঠাৎ করে আবির্ভূত হওয়া কোনো ফিলিংকে এক্সপ্রেস করে বা কোনো ইমোশনকে এক্সপ্রেস করে
বা আমাদের মাইন্ডটা হঠাৎ করে পরিবর্তন হয়ে যায়, সেই পরিবর্তনটাকে এক্সপ্রেস করে। একটি উদাহরণের সাহায্যে আমরা দেখব। হুররে, উই হ্যাভ ওন দ্য ম্যাচ। তারপরে অ্যালাস, গান্ধীজি ইজ নো মোর। তাহলে এখানে আমি দুটো বাক্য লিখেছি। প্রথম লিখে হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, হিপ হিপ হুররে আমরা কিন্তু বলে থাকি। তো এটা হলো একটা কি ইন্টারজেকশন। এখানে হঠাৎ করে আমরা ম্যাচটা যেই জিতে গেছি আমরা লাফাতে লেগেছি, হঠাৎ করে আমাদের মনের মধ্যে আবির্ভূত হওয়া যে ফিলিংসটা সেটা কিন্তু জেগে উঠেছে। তো এই হুররে দিয়ে আমরা আর কি এটাকে এক্সপ্রেস করছি। আর নেক্সট হলো অ্যালাস গান্ধীজি ইজ নো মোর। এই অ্যালাস শব্দটা এখানেও কিন্তু এটা একটা ইন্টারজেকশন। কারণটা হলো এখানে আমাদের যে গান্ধীজির যে খবরটা আমরা শুনলাম তখন আমরা আমাদের মনটা কি দুঃখে শোকে ভরে উঠলো। তাহলে এখানে আমরা দুঃখ প্রকাশ করছি, এখানে আমরা আনন্দ প্রকাশ করছি। তাহলে ইন্টারজেকশন হলো এমন একটা জিনিস যার সাহায্যে আমরা আমাদের ইমোশনকে বা মাইন্ডের পরিবর্তনকে বা হয়তো আমাদের হঠাৎ করে আবির্ভূত হওয়া আমাদের যে ফিলিংস সেটাকে আমরা প্রকাশ করতে পারি। টাফ স্পিচ সেটা আমরা আলোচনা করলাম। এবার আমরা কি করব, আর দুটো কাজ করব। একটা সেন্টেন্সের মাধ্যমে আটটা পার্ট অফ স্পিচ খুঁজে বের করব। আর নেক্সট হলো যে একটা ডায়াগ্রামের সাহায্যে একটা প্রেপোজিশনকে বোঝার চেষ্টা করব। ভিউয়ার্স, এবার আমরা যে জিনিসটা করতে চলেছি সেটা হলো একটা ফ্যামিলির একটা ডায়াগ্রাম আঁকবো এবং সেই ডায়াগ্রামের সাহায্যে 8টা পার্ট অফ স্পিচ আমরা খুব সহজভাবে আমাদের মাথাতে গেঁথে নেওয়ার চেষ্টা করব। দেখি কি কি। নাউন, ভার্ব, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, preposition, conjunction আর interjection। এই 8টা পার্ট অফ স্পিচকে আমি লিখেছি। আমি নাউনটাকে আমি মিস্টার নাউন বললাম আর এটা মিসেস ভার্ব। প্রোনাউন এটা একটা সান আর অ্যাডজেক্টিভ ডটার। অ্যাডভার্ব এটা ডটার। প্রেপোজিশন এটা হলো সার্ভেন্ট, সার্ভেন্ট অফ নাউন। কনজাংশন এটা হলো সার্ভেন্ট অফ ফ্যামিলি। আর ইন্টারজেকশন এটা হলো নেইবার। এই জিনিসগুলো আমি আর কি লিখলাম। এবার দেখি, আপনারা মনে করেন যে ইংলিশের এই পার্ট অফ স্পিচ এটা একটা পরিবার, একটা বিজনেস ক্লাস পরিবার, যে একটা ব্যবসা করে এরকম একটা পরিবার। এখানে বাড়ির যে কর্তা সে হলো মিস্টার নাউন আর বাড়ির যে কর্ত্রী সে হলো মিসেস ভার্ব। যে একটা কর্তা এবং কর্ত্রী ছাড়া যেমন একটা পরিবার গঠন করা যায় না, ঠিক সেরকম নাউন বা ভার্ব ছাড়াও একটা বাক্যকে আমরা সম্পূর্ণভাবে গঠন করতে পারি না। তাহলে একটা ফ্যামিলি যদি আমরা গঠন করতে চাই তাহলে সেক্ষেত্রে ভার্বের অবশ্যই একটা প্রয়োজন আছে, তার সঙ্গে সঙ্গে নাউনেরও আছে। এবং এখানে আরেকটা কথা মনে রাখতে হবে, এটা একটা বিজনেস ক্লাস ফ্যামিলি। তো নাউন কি করেছে, ব্যবসা করে। তো ব্যবসা সংক্রান্ত কাজে তিনি বাইরে গেছেন। এবার ব্যবসা সংক্রান্ত কাজে যদি বাইরে যায় তাহলে সেক্ষেত্রে তো দোকানটা, তার তো ব্যবসাটা সেটা তো বন্ধ রাখলে চলবে না। তাহলে সেক্ষেত্রে কি হবে, যে সেক্ষেত্রে কিন্তু প্রোনাউন সেই ব্যবসাটা দেখভাল করছে। তাহলে আমরা এইটুকু বুঝতে পারলাম যে নাউনের পরিবর্তে যে জিনিসটা বসে সেটা হলো প্রোনাউন। তো নাউন যদি অনুপস্থিত থাকে তাহলে সেটাই হবে প্রোনাউন। নেক্সট আমরা দেখব অ্যাডজেক্টিভ এ একটা বড় মেয়ে আর অ্যাডভার্ব এ একটা ছোট মেয়ে। তাহলে এবার বড় মেয়ে
সে কি বলছে যে আমি আমার পরিবারে আমি সবাইকে পাত্তাও দেবো না, আমি সবার সঙ্গে কথাও বলবো না, আমি শুধুমাত্র আমার বাবা আর দাদা এই দুজনকে কথা বলবো, আর আমি কাউকে কথা বলবো না। তার মানে হলো যে অ্যাডজেক্টিভ কার সম্পর্কে এক্সট্রা তথ্য দেয়? নাউন বা প্রোনাউন সম্পর্কে। অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে? নাউন বা প্রোনাউনকে। অ্যাডজেক্টিভ কার দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বুঝিয়ে থাকে? নাউন বা প্রোনাউনকে। এই নাউন আর প্রোনাউনকেই আর কি মডিফাই করবে অ্যাডজেক্টিভ। এখানে আমি কি বললাম যে এটা একটা বড় মেয়ে এবং সে শুধু নাউন আর প্রোনাউন ছাড়া পরিবারের অন্য কাউকে সে কথাই বলে না। তারপরে অ্যাডভার্ব, এ কিন্তু ছোট মেয়ে। তখন এ বলছে যে দিদি দিদি তো বাবাকে আর দাদাকে কথা বলে, তো আমি বাপু সেটা বলবো না, আমি কাকে কথা বলবো? আমি বলবো মাকে, আর বলবো দিদিকে, আর আমি নিজে নিজে কথা বলবো। এবার এখানে আরেকটা কথা বলি, এই অ্যাডভার্ব, এই যে মেয়েটা আছে এ একটা রোগে ভুক্তভোগী, তার নামটা হলো সমনীলোক। ওই রোগটার নাম হলো সমনীলোক। সমনীলোক মানে হলো যে ঘুমের ঘরে নিজে নিজে কথা বলে। যে অনেক অনেক মানুষ এরকম আছে এই রোগে ভোগে, যে যখন ঘুমিয়ে যাবে সে আদৌ বুঝতে পারবে না, অথচ সে কথা বলছে। তাহলে এ কিন্তু এই রোগটাতে ভোগে, এই রোগটার নাম হলো সমনীলোক, এ হলো সমনীলোক। তো এখানে কি হলো যে এই অ্যাডভার্ব এ নিজেকে নিজে মডিফাই করে, মানে নিজের সঙ্গে নিজে কথা বলে, তার সাথে সাথে তার দিদিকে কথা বলে আর তার মাকে কথা বলে। মানে আর এই অ্যাডভার্ব কার দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝায়? সে বোঝায় তার মায়ের, মানে ভার্বের, অ্যাডজেক্টিভের আর নিজের। আর একটা কথা আমি এখানে বলছি, সেটা হলো অ্যাডভার্ব। অ্যাডভার্ব এই শব্দটাকে যদি আমি ভাঙি তাহলে এখানে কি আসবে? অ্যাড প্লাস ভার্ব। তাহলে এখানে অ্যাডে অ্যাডজেক্টিভ আর ভিতে ভার্ব, তাহলে এই অ্যাডজেক্টিভকে মডিফাই করবে আর ভিতে ভার্বকে করবে, আর এই যুক্ত করলে অ্যাডভার্ব সে নিজে নিজেকে মডিফাই করবে। তাহলে এখানে তিনটে মডিফাই করার আর কি কথা আমি অ্যাডভার্ব নিয়ে বললাম। নেক্সট হলো প্রেপোজিশন। তো প্রেপোজিশনকে আমি কি বলেছি যে সার্ভেন্ট, কার? একটা বিজনেসম্যানের, নাউনের একটা সার্ভেন্ট। যে নাউন তাকে রেখেছে আর বড় ব্যবসা করে, তো ব্যাপারটা হলো ওর তো একটা কাজের লোকের তো প্রয়োজন। তো সে কি করেছে? সে বলেছে যে হ্যাঁ ঠিক আছে, তাহলে একটা কাজের লোক নিয়ে নিয়েছে এবং সে কাজের লোকটাকে কিন্তু লাগিয়েছে ঠিকই, কিন্তু সে কাজের লোকটাকে কি করায়? যে সে নাউনের সঙ্গে ভার্বের বা নাউনের সঙ্গে প্রোনাউনের, নাউনের সঙ্গে অ্যাডজেক্টিভের এ কিন্তু রিলেশন তৈরি করে। মানে হলো এই চাকরটা যখন বলবে, নাউন বলবে যাও এই জিনিসটা আমার ওয়াইফকে দিয়ে আসো, বা এই জিনিসটা আমার বড় মেয়েটাকে দিয়ে আসো, বা এই জিনিসটা আমার ছেলেটাকে দিয়ে আসো, তখন সে কিন্তু এই কাজটা করবে। তাহলে প্রেপোজিশন কার সঙ্গে কার সম্পর্ক স্থাপন করে সে জিনিসটাও আমরা কিন্তু এই সার্ভেন্টের সাহায্যে বুঝলাম। নেক্সট হলো কনজাংশন। কনজাংশন হলো ফ্যামিলি সার্ভেন্ট, মানে সে কিন্তু সবাইকে আর কি যুক্ত করবে, যুক্ত করা কাজ, একটা সঙ্গে আর একটা যুক্ত করে দেবে। এখানে আর একটা কনজাংশনকে আর একভাবে আর কি আপনারা মনে রাখতে পারেন, সেটা হলো যে আপনারা জানেন সবাই যে সবার বাড়িতে টিউবওয়েল আছে। হ্যাঁ, তো টিউবওয়েলের যে পাইপগুলো থাকে সে পাইপগুলোকে, তো ছোট ছোট পাইপ থাকে সেগুলোকে আর কি করা হয়? বড় করা হয় কি দিয়ে? সকেট দিয়ে। তাহলে এই যে সকেটের যে কাজ, ঠিক কনজাংশনের কাজও ঠিক তাই। একটা পাইপকে আর একটা পাইপের সঙ্গে যে যুক্ত করা এবং পাইপটাকে বড় করা, এটা হলো সকেটের কাজ। ঠিক সেরকম কনজাংশনের কাজটা ঠিক একই রকম। একটা বাক্যের মধ্যে একটা শব্দের সঙ্গে একটা শব্দের, বা একটা ফ্রেজের সঙ্গে একটা ফ্রেজের, বা একটা ক্লজের সঙ্গে একটা ক্লজের, বা একটা সেন্টেন্সের সঙ্গে একটা সেন্টেন্সকে যে যুক্ত করাটাই হলো কনজাংশনের কাজ। আর ইন্টারজেকশন শেষ, সেটা কি? এটা হলো কিন্তু ইন্টারজেকশন হলো যে এমন একটা শব্দ, যে শব্দটা আমরা এখানে নেইবার বলছি। নেইবার মানে হলো প্রতিবেশী। প্রতিবেশীর কাজ কিন্তু ধরতে গেলে দুটো। কি? যে আমার যদি কোনো প্রতিবেশী থেকে থাকে, তাহলে আমার যদি বাড়িতে কোনো অনুষ্ঠান হয়, কোনো আনন্দের অনুষ্ঠান হয়, সে অনুষ্ঠানে অংশগ্রহণ করবে, মানে সে কিন্তু এসে মানে নাচ গান বাজনাতে অংশগ্রহণ করবে সে। আর যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে সেখানে এসে শোক প্রকাশ করবে। তাহলে কনজাংশনের কিন্তু এখানে ঠিক সেরকমই কাজ করছে, যে
একটা নেবারের মতো কাজ করছে, একটা প্রতিবেশীর মতো কাজ করছে একটা বাক্যে, যে সে হয় আমাদের যে হঠাৎ করে আবির্ভূত হওয়া কোনো যে সাডেন ফিলিং বা ইমোশন সেটাকে এক্সপ্রেস করছে, এটাই হলো কনজাংশনের কাজ। এবার আমি একটা বাক্য লিখব এবং সেই বাক্যের মধ্যে আমি দেখব 8টা পার্ট অফ স্পিচই আছে। এবার আমি এখানে কি করলাম, একটা বাক্য লিখেছি যে বাক্যের মধ্যে 8টা পার্ট অফ স্পিচই আমি খুঁজে বের করব। আহা, পিসি সরকার was showing a very interesting magic on the stage and suddenly he disappeared. তাহলে পিসি সরকার একটা স্টেজের ওপরে একটা খুব ইন্টারেস্টিং ম্যাজিক দেখাচ্ছিল। ম্যাজিক দেখাতে দেখাতে হঠাৎ করে সে কিন্তু গায়েব হয়ে গেল, সে ডিসঅ্যাপিয়ার্ড হয়ে গেল, গায়েব হয়ে গেল। তাহলে এখানে আমি প্রথমে খুঁজি কি কি আছে। প্রথমেই যেটা চলে আসছে আমার এটা কিন্তু একটা কনজাংশন, এই ইন্টারজেকশন। তারপরে পিসি সরকার, এটা কিন্তু একটা নাউন। ওয়াজ শোয়িং ভার্ব, এ একটা আর্টিকেল, এটা ভেরি একটা ইন্টারেস্টিং, এটা ম্যাজিক। ম্যাজিকটা হলো নাউন এবং ম্যাজিককে যে মডিফাই করছে, ম্যাজিকটা কীরকম সেটা বলে দিচ্ছে। এই যে ইন্টারেস্টিং, তাহলে এটা হলো একটা অ্যাডজেক্টিভ। তারপরে এই যে ইন্টারেস্টিং, এটাকে মডিফাই করছে, এটা কীরকম ইন্টারেস্টিং না তো খুব, তাহলে এটাকে মডিফাই করছে কিন্তু কে, এই ভেরি। তাহলে ভেরি ওয়ার্ডটা হলো এখানে অ্যাডভার্ব। তারপরে কি, অন দ্য স্টেজ, স্টেজ সঙ্গে সম্পর্ক স্থাপন করে, তাহলে এই অনটা হলো এখানে প্রেপোজিশন। আর কি আছে, অ্যান্ড, এই যে অ্যান্ড অথবা, তাহলে এটা হলো একটা কনজাংশন। আর এই যে সাডেনলি, এটাও কিন্তু একটা অ্যাডভার্ব। আর এই যে হি, এটা হলো একটা প্রোনাউন। আর এটাও কিন্তু এখানে ভার্ব। তাহলে আমি যে 8টা পার্ট অফ স্পিচ আমি এখানে পেলাম, সেটা কিন্তু আমি একটা বাক্যের সাহায্যে আমি আপনাদেরকে দেখালাম। কীরকম লাগলো সেটা আপনারা অবশ্যই আমাকে বলবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কখনোই ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।